1857 সাল অর্থাৎ সিপাই বিদ্রোহের বছর। মঙ্গল পাণ্ডে, ঝাঁসির রানী, তাতিয়া টোপির সেই সিপাই বিদ্রোহের বছরে কেরালার পালাক্কাড় জেলার মানকারায় জন্মগ্রহণ করেছিলেন স্যার চেত্তুর শঙ্করন নায়ার বা সি শঙ্করন নায়ার। তিনি ছিলেন এক অভিজাত বংশের সন্তান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রাথমিক শিক্ষার মাধ্যমে তিনি মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, যেখানে তিনি আইনের প্রতিও আকৃষ্ট হন। 1880 সালে স্যার হোরাসিও সেফোর্ডের পরামর্শে মাদ্রাজ হাইকোর্টে তিনি তার আইন পেশা শুরু করেন, যিনি পরবর্তীতে সেখানকার প্রধান বিচারপতিও হন। নায়ারের প্রতিভা এবং প্রচন্ড স্বাধীনতা দ্রুত স্পষ্ট হয়ে ওঠে। তার আইন জীবন জুড়ে নায়ার তার আইন মেনে চলতে অস্বীকৃতির জন্য পরিচিত ছিলেন। তিনি তার নৈতিকতা, তার আদর্শ এবং তার সার্বভৌমত্বের জন্য খুব সুনামে সম্মানিত ছিলেন। প্রথম দিকে তিনি মাদ্রাজের ভারতীয় আইনজীবীদের দ্বারা পাস করা একটি প্রস্তাবের বিরোধিতা করেছিলেন, যেখানে ইংরেজ ব্যারিস্টারদের অধীনে কাজ করা নিরুৎসাহিত হয়েছিল ভারতীয়রা। নায়ারের মতে পেশাদার পছন্দগুলি জাতীয়তাবাদ বা সহকর্মীদের চাপের দ্বারা নয়, যোগ্যতা বা ক্লায়েন্টের স্বার্থ দ্বারা পরিচালিত হওয়া উচিত। তার এই অবস্থানের ফলে সহকর্মী আইনজীবীরা তাকে বয়কট করেছিলেন, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। নায়ারকে অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত করা হয় এবং পরে তিনি মাদ্রাজ হাইকোর্টের বিচারকও হন। তার বিচারক কার্যকাল আন্তর্বর্ণ এবং আন্তর্ধর্মীয় বিবাহকে সমর্থন করে সাহসী রায় দ্বারা চিহ্নিত ছিল। তিনি প্রথম অব্রাহ্মণ বিবাহ এবং অবর্ণ বিবাহকে সমর্থন করে বিচার দিয়েছিলেন। পাশাপাশি বর্ণ ভিত্তিক বৈষম্যের কঠোর গোড়ামিকে চ্যালেঞ্জ করে রায়ও দিয়েছিলেন শ্রী শঙ্করন নায়ার। 1914 সালে বুধাসনা বনাম ফতিমা মামলায় তার রায়, যেখানে তিনি বলেছিলেন যে হিন্দু ধর্মের ধর্মান্তরিতদের বহিষ্কৃত বলে বিবেচনা করা যাবে না, আজও সেটি হিন্দু ধর্মের ক্ষেত্রে একটি যুগান্তকারী রায় হিসেবে গণ্য করা হয়। রাজনৈতিক উত্থান এবং সংস্কার। 1897 সালে তিনি তৎকালীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি পদে অধিষ্ঠিত একমাত্র মালায়ালি নেতা হয়েছিলেন। নায়ার পালক ঝাঁকাতে ভয় পেতেন না, তা সে অ্যাংলো ইন্ডিয়ান অভিজাতদের মধ্যে হোক বা ব্রাহ্মণদের মধ্যে হোক অথবা ব্রিটিশ কর্তৃপক্ষের মধ্যে হোক। তিনি মন্টেগু চেমসফোর্ড সংস্কারে অংশগ্রহণ করেছিলেন এবং শাসন ব্যবস্থায় ভারতীয়দের অংশগ্রহণ বৃদ্ধির পক্ষে তিনি ছিলেন। 1915 সালের মধ্যে তিনি ভাইসরয়ের নির্বাহী পরিষদে অন্তর্ভুক্ত হন। শিক্ষা পোর্টফোলিও তত্ত্বাবধান করেন তিনি ভাইসরয়ের হয়ে। তবুও নায়ারের রাজনৈতিক মতাদর্শ তার আইনি জীবনের মতোই সূক্ষ্ম ছিল। যদিও তিনি সাংবিধানিক সংস্কারে বিশ্বাস করতেন, তিনি মহাত্মা গান্ধীর রাজনৈতিক পদ্ধতির কিছু দিক, বিশেষ করে আইন অমান্যেরও সমালোচনা করতেন। এই মতাদর্শগত ভিন্নতা পরবর্তীতে তার বিতর্কিত বই গান্ধী এবং অরাজকতাতে প্রকাশিত হয়েছিল। কিন্তু এহেন শ্রী শঙ্করন নায়ার বা চেত্তুর শঙ্করন নায়ারের জীবন বদলে দিয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তার জীবনে ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। যে ব্রিটিশ রাজের সেবক চেত্তুর শঙ্করন নায়ার বা সি শঙ্করন নায়ার এতদিন ভাইসরয়ের খুব কাছের লোক ছিলেন, সেই চেত্তুর শঙ্করন নায়ারই এবার বিদ্রোহ করে বসলেন। 1919 সালের 13 এপ্রিল ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটি শান্তিপূর্ণ সমাবেশে সৈন্যদের গুলি চালানোর নির্দেশ দেন। নারী ও শিশু সহ শত শত নিরস্ত্র বেসামরিক নাগরিক নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় সেদিন। এই গণহত্যা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক যুগান্তকারী মুহূর্ত হয়ে ওঠে আর স্মরণীয় হয়ে যায় বৈশাখী জাট উৎসব। সেই সময় নায়ার ছিলেন ভাইসরয়ের নির্বাহী পরিষদের একমাত্র ভারতীয় সদস্য। ভাবতে পারছেন?
গণহত্যার জন্য সরকারের যুক্তিসঙ্গততা দেখে হতবাক হয়ে তিনি প্রতিবাদে ভাইসরয়ের নির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেন, যা তার নিছক সাহসিকতার জন্য নজিরবিহীন পদক্ষেপ শুধু ছিল না, তার আগাম বিদ্রোহের পদক্ষেপও ছিল। তার পদত্যাগ ঔপনিবেশিক প্রশাসনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং দেশ জুড়ে জাতীয়তাবাদী অনুভূতিতে জোরালো প্রভাব ফেলে। এর ফলে পাঞ্জাবে সামরিক আইন প্রত্যাহার করা হয় এবং গণহত্যা তদন্তের জন্য লর্ড উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটি হান্টার কমিটি গঠন করা হয়। কিন্তু সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়ে আদালতে যুদ্ধ করেছিলেন সেদিন সি শঙ্করন নায়ার, যে কাহিনী এবার উঠে আসছে কেসরি চ্যাপ্টার 2 এর পর্দায়। 1922 সালে নায়ার গান্ধী অরাজকতা প্রকাশ করেন। সেখানে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সমালোচনা করেন এবং জালিয়ানওয়ালাবাগের নৃশংসতার জন্য পাঞ্জাবের তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ওডওয়্যারকে দোষারোপ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওডওয়্যারের একটি ইংরেজ আদালতে নায়ারের বিরুদ্ধে মানহানির মামলা করেন। এরপর লন্ডনের কিংস বেঞ্চে এক ঐতিহাসিক বিচার শুরু হয়। 5.5 সপ্তাহ ধরে চলা এই মামলা, যা তার সময়ের সবচেয়ে দীর্ঘতম দেওয়ানি মামলা ছিল। নায়ারের বিচার হয়েছিল একটি সম্পূর্ণ ইংরেজ জুরির সামনে, যার সভাপতিত্বে ছিলেন আরেকজন স্পষ্টতই পক্ষপাতদুষ্ট ব্রিটিশ বিচারপতি হেনরি ম্যাকার্ডি। বিচারক পরিবেশের প্রতি বৈষম্য থাকা সত্ত্বেও নায়ার তার অবস্থানে অটল ছিলেন বরাবরের মতো। তার প্রধান আইনজীবী স্যার ওয়াল্টার সোয়াব জোরালোভাবে আত্মপক্ষ সমর্থন করেন, যদিও ম্যাকার্ডি বারবার বাধা দেন, যিনি জুরিকে ওডওয়্যারের পক্ষে আনার জন্য বদ্ধপরিকর বলে মনে করেছিলেন। শেষ পর্যন্ত রায় নায়ারের বিরুদ্ধে গেলে 11 জন জুরির বিপরীতে একজন দাঁড়িয়ে থাকেন নায়ারের পক্ষে। 500 পাউন্ড জরিমানা করা হয়েছিল শ্রী শঙ্করন নায়ারকে এবং বিচারের খরচ দিতে বলা হয়েছিল। তবুও যখন ওডওয়্যারের ক্ষমা চাওয়ার বিনিময়ে জরিমানা মকুফ করার প্রস্তাব দেন, তখন নায়ার তা প্রত্যাখ্যান করেন। সত্য প্রত্যাহার করার চেয়ে সে বড় মূল্য দিতে চাইবে। যদি আরেকটি বিচার হয়, তাহলে কে জানতো যে আরো 12 জন ইংরেজ একই সিদ্ধান্তে পৌঁছবে না। তিনি বলেন, যদি তিনি মামলায় হেরে যান, তবুও নায়ার নৈতিকভাবে বিজয়ী হন। তার এই অবাধ্যতা ভারতে ব্রিটিশদের অত্যাচারের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে এবং দেশে জাতীয়তাবাদী সংকল্পকে আরো জাগিয়ে তোলে। তার এই ক্ষতি অনেকের দিক থেকে ভারতের লাভ ডেকে আনে, কারণ নায়ার ছিলেন প্রত্যক্ষ ব্রিটিশ রাজের একজন কর্মী। বিবেকের মধ্যে খোদাই করা একটি উত্তরাধিকার। নায়ার 1934 সালে মারা যান। এমন একটি উত্তরাধিকার রেখে যান যা এখনো অবহেলিত নয়। তার বংশধররা জাতির সেবা করেছিলেন চলেছেন আজও। তার নাতি কনহিরাম পালাত ক্যান্ডেট 1961 সালে গোয়ার মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা ভারতীয় জনজীবনে বিশিষ্ট পদে অধিষ্ঠিত ছিলেন। প্রত্যেকেই প্রায় IPS, IAS আজও। স্যার চেত্তুর শঙ্করন নায়ার কেবল একজন আইনবিদ বা রাজনীতিবিদই ছিলেন না, তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি অন্যায়ের কাছে কোনোদিনও মাথা নত করতে অস্বীকৃত জানিয়েছিলেন। এমন এক যুগ যখন অনেকেই নীরবতার আশ্রয় বেছে নিয়েছিলেন, আর যারা প্রত্যক্ষ রাজার সেবক ছিলেন তারা তো অনেকেই নীরবতা বেছে নিয়েছিলেন, কিন্তু সেখানে দাঁড়িয়েও তিনি সাহসের সাথে তার কণ্ঠস্বর এবং তার কলম ব্যবহার করেছিলেন। কেসরি চ্যাপ্টার 2 এর মাধ্যমে তার গল্প অবশেষে তার প্রাপ্য সিনেম্যাটিক শ্রদ্ধাঞ্জলি পাবে। তার নায়কদের যুগে এখানে একটি বাস্তব গল্প, এবং তার গল্প এখন আগের চেয়ে বেশি শোনার দাবি রাখে, কারণ সি শঙ্করন নায়ারের এই কাহিনী ইতিহাস আমাদের কখনো পড়তে দেয়নি। আমাদের ছোটবেলায় সেই কাহিনী এবার উঠে আসছে সিনেমার পর্দায়। তো অবশ্যই আরো আপডেট নিয়ে আসছে, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।